ওয়েলকাম ভিউয়ার্স টু অ্যানাদার ইংলিশ লার্নিং ভিডিও। আজকে আমরা পড়ব ক্লাস 10-এর ইংলিশ পোয়েম ফেবল রিটেন বাই র্যালফ ওয়াল্ডো এমারসন। আশা করি তোমরা ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে কবিতাটি সহজে বুঝতে পারবে। সো লেটস স্টার্ট আওয়ার টুডেস টপিক। দেখো, তোমাদের টেক্সট বইয়ের লেসন নাম্বার 2 ফেবল, এই কবিতাটি লিখেছেন র্যালফ ওয়াল্ডো এমারসন। র্যালফ ওয়াল্ডো এমারসন সম্পর্কে আমাদের দুটো ইম্পর্টেন্ট ইনফরমেশন মাথায় রাখতে হবে। তিনি ছিলেন একজন আমেরিকান এসেইস্ট, লেকচারার এবং পোয়েট, অর্থাৎ কবি হওয়ার পাশাপাশি তিনি ছিলেন একজন বিখ্যাত এসেইস্ট অর্থাৎ প্রাবন্ধিক এবং লেকচারার, এবং তার দুটো বিখ্যাত কবিতা হচ্ছে কনকর্ড হাইম এবং ব্রহ্মা। ওকে, এবার আমাদের জানতে হবে যে এই ফেবল যে টাইটেলটা আমাদের কবিতার, এই ফেবল কথাটির তাৎপর্যটা আসলে কি। দেখো, ফেবল, এই ফেবল মানে হচ্ছে আসলে একটা শর্ট স্টোরি, একটা ছোট গল্প বা একটা ছোট্ট বিষয়বস্তু, যার মধ্যে আমরা মূলত দুটো বৈশিষ্ট্য লক্ষ্য করব। একটা হচ্ছে তার মধ্যে সবসময় অ্যানিম্যাল ক্যারেক্টার থাকবে, অ্যানিম্যাল ক্যারেক্টার এই ফেবলটার মধ্যে থাকবে, অর্থাৎ সেই ছোট্ট স্টোরিটা বা ছোট্ট বিষয়বস্তুটা উপস্থাপন করতে গিয়ে লেখকের অ্যানিম্যাল ক্যারেক্টারের সাহায্য নিতে হবে। সেখানে এক বা একাধিক অ্যানিম্যাল ক্যারেক্টার বা কোথাও কোথাও নন হিউম্যান ক্যারেক্টার অর্থাৎ মানুষ নয় এরকম চরিত্র তিনি ব্যবহার করবেন। এবং ফেবলের দ্বিতীয় গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই ছোট্ট বিষয়বস্তুটা বা ছোট্ট স্টোরিটার উপস্থাপনার মাধ্যমে আমরা একটা মরাল লেসন পাবো। মরাল লেসন কথাটার অর্থ কি? নৈতিক শিক্ষা, অর্থাৎ আমরা একটা নৈতিক জ্ঞান বা শিক্ষা এই ফেবলটা থেকে পাবো। তাহলে আমরা এটা নিশ্চয়ই বুঝতে পারছি আমাদের এই ফেবল নামক কবিতাটা পড়ে আমাদেরও একটা মরাল লেসন বা নৈতিক শিক্ষা হবে। এবং এই ফেবল কবিতা পড়তে গিয়ে আমরা এমন চরিত্রগুলো পাবো যে চরিত্রগুলো মানুষ নয়, তার মধ্যে অন্ততপক্ষে একটা অ্যানিম্যাল ক্যারেক্টার বা নন হিউম্যান ক্যারেক্টার আমরা দেখতে পারবো। তাহলে চলো এই ইনফরমেশনটা নিয়ে আমরা শুরু করি আমাদের কবিতার মূল লাইনগুলো। দেখো, এই কবিতাটা শুরু হচ্ছে একটা ঝগড়ার পরিমণ্ডল দিয়ে। দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল হ্যাড এ কোয়ারেল, অর্থাৎ একটা পর্বত বা পাহাড়, তার সাথে একটা স্কুইরেল বা কাঠবিড়ালি, তার একটা ঝগড়া বেঁধে গেল, হ্যাড এ কোয়ারেল। তাহলে দেখো, দুটো চরিত্র আমরা পেলাম, একটা মাউন্টেন একটা স্কুইরেল। তার মধ্যে স্কুইরেলটা হচ্ছে অ্যানিম্যাল ক্যারেক্টার এবং মাউন্টেন হচ্ছে নন হিউম্যান ক্যারেক্টার। এদের দুজনের মধ্যে একটা কোয়ারেল বা বিবাদ বা ঝগড়া শুরু হয়ে গেল। অ্যান্ড দ্য ফর্মার কল্ড দ্য ল্যাটার লিটল প্রিগ। ফর্মার মানে আগের জন, আর ল্যাটার মানে পরের জন। তাহলে আগের জন পরের জনকে বলল। তাহলে আগের জনকে দেখো, এই প্রথম লাইনে প্রথমে কার নাম উল্লেখ করা হয়েছে? আগে মাউন্টেনের নাম, এবং পরে উল্লেখ করা হয়েছে কার নাম? স্কুইরেলের নাম। তাহলে এখানে ফর্মার বা আগের জন বলতে বোঝানো হচ্ছে নিঃসন্দেহে মাউন্টেনকে, এবং পরের জন বা ল্যাটার বলতে বোঝানো হচ্ছে স্কুইরেলকে। তাহলে মাউন্টেন স্কুইরেলকে বলল, কি বলল? লিটল প্রিগ। এখন এই লিটল প্রিগ বলে যে মাউন্টেন স্কুইরেলকে ডাকলো, এই লিটল প্রিগ এই ডাকটার মধ্যে একটা বিশেষ তাৎপর্য রয়েছে। আসলে প্রিগ মানে হচ্ছে এমন ব্যক্তি যারা নিজেদেরকে সবসময় খুব নৈতিকভাবে কারেক্ট বলে মনে করে, অর্থাৎ তারা কোনো ভুল ভ্রান্তি কিছু করে না, তারা হচ্ছে সবসময় বিজ্ঞ বা প্রাজ্ঞ বা শুদ্ধ মানুষ। এখন এইরকম লোকজনদেরকে আমরা কিন্তু অনেক সময় বিদ্রূপ করে বলি যে সব জানতা গামছাওয়ালা, তাই না? এবং সেই প্রিগ কথাটার আগে যদি লিটল কথাটা যুক্ত হয়, তাহলে এই বিদ্রূপের মাত্রাটা কিন্তু বেড়ে যায়। তাহলে আলটিমেটলি মাউন্টেন স্কুইরেলকে এই লিটল প্রিগ বলে ডেকে তাকে কিন্তু বিদ্রূপ করলো। এবার আমরা দেখব যে এই বিদ্রূপের উত্তরে স্কুইরেলটা কি রিপ্লাই দেয়। বান রিপ্লাইড। দেখো, হঠাৎ করে এখানে বান কোত্থেকে এলো? এই বান মানে হচ্ছে কিন্তু আসলে পাউরুটি, কিন্তু এই কবিতায় এখানে স্কুইরেলকেই বান বলে অভিহিত করা হচ্ছে। এখন কেন হচ্ছে, এটা হলো আমাদের প্রশ্ন। পাউরুটি খুব নরম হয়, সফট হয়, আবার স্কুইরেল মানে কাঠবিড়ালি, তার বডিটাও কিন্তু বেশ সফট হয়। তাহলে বিকজ অফ দ্য সফটনেস অফ দ্য স্কুইরেলস বডি হিয়ার দ্য স্কুইরেল ইজ মেনশনড অ্যাজ বান। তাহলে বান রিপ্লাইড মানে বান রিপ্লাই দিল। তাহলে এখানে বান ইজ ইকুয়াল টু কে? স্কুইরেল। স্কুইরেল রিপ্লাই দিল, কি রিপ্লাই দিল? দেখো, ইউ আর ডাউটলেস ভেরি বিগ। দেখো পাহাড়, তুমি নিঃসন্দেহে খুব বড়। ইউ আর ডাউটলেস ভেরি বিগ।
বাট অল সর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার মাস্ট বি টেকেন ইন টুগেদার। কিন্তু তোমাকে মনে রাখতে হবে যে সমস্ত রকমের জিনিস, ছোট বড় সমস্ত রকমের জিনিস, অ্যান্ড ওয়েদার এবং ভালো মন্দ সমস্ত রকমের পরিবেশ, মাস্ট বি টেকেন ইন টুগেদার, তাদেরকে একত্রিত নিশ্চিত করে হতে হবে। মাস্ট বি টেকেন ইন টুগেদার কোন উদ্দেশ্যে হতে হবে? টু মেক আপ এ ইয়ার অ্যান্ড এ স্ফেয়ার। মেক আপ মানে এখানে গঠন করা। একটা বছরকে গঠন করতে গেলে, বা একটা স্ফেয়ার, এখানে স্ফেয়ারের মানে হচ্ছে প্ল্যানেট, আমাদের যে আর্থ, আমাদের এই পৃথিবীটা, আমাদের এই জগৎটা তৈরি হতে গেলে বা একটা বছর সম্পূর্ণ হতে গেলে শুধু একরকম পরিবেশ নিয়ে কিন্তু সেটা আমরা তৈরি করতে পারবো না। সেখানে বিভিন্ন রকম পরিবেশ আমাদের প্রয়োজন হবে। ওকে, এবং তার পাশাপাশি বিভিন্ন রকমের থিংস বা জিনিসও কিন্তু আমাদের প্রয়োজন হবে। সেটা ভালো জিনিস, খারাপ জিনিস, ছোট জিনিস, বড় জিনিস, এভরিথিং উইল বি ভেরি মাচ নেসেসারি। ওকে, তাহলে এই যে বান, এই যে রিপ্লাইটা দিল, এর মধ্যে এই যে স্ফেয়ার কথাটা, এখানে যে একটা ইয়ারের পাশাপাশি একটা স্ফেয়ার, এখানে স্ফেয়ারের অর্থটা একটু তাৎপর্যপূর্ণ, আমাদেরকে সেটা একটু আলাদা করে বুঝতে হবে। দেখো এখানে স্ফেয়ার, স্ফেয়ার মানে আমরা একটা মানে ইতিমধ্যে জেনেছি, সেটা হচ্ছে আমাদের আর্থ বা আমাদের প্ল্যানেট। আবার স্ফেয়ারের আর একটা মানে হয় সার্কেল, অর্থাৎ একটা চক্র, যে চক্রটা আসলে নির্ধারণ করছে বা নির্দেশ করছে আমাদের লাইফ সার্কেলকে, আমাদের জীবন চক্রকে। অর্থাৎ ধরা যাক একটা, যদি আমাদের এরকম একটা সার্কেল হয়, এই চক্রটা হয়, তাহলে এই চক্রটা, এই বৃত্তটা সম্পূর্ণ হতে গেলে তাকে কিন্তু বিভিন্ন রকমের থিংস বা পরিস্থিতি বা পরিবেশের মধ্য দিয়ে তাকে অতিবাহিত হতে হয়। অর্থাৎ যে পথে এই চক্রটা, আমাদের লাইফ সার্কেলটা, আমাদের জীবনটা আমাদের প্রবাহিত হয়, এই জীবনে কিন্তু আমরা ভালো মন্দ, ছোট বড়, সুখ দুঃখ, ভালো পরিস্থিতি, খারাপ পরিস্থিতি, সমস্ত রকম পরিস্থিতির সম্মুখীন হই, তাহলেই কিন্তু একটা জীবন সম্পূর্ণ হয়। ওকে, তাহলে বানের এই রিপ্লাইয়ের মধ্যে কিন্তু আমরা একটা ফিলোসফি অফ লাইফ কোথাও না কোথাও খুঁজে পাচ্ছি, যে সমস্ত রকমের থিংস এবং সমস্ত রকমের ওয়েদার, এখানে ওয়েদার মানে কিন্তু শুধুমাত্র পরিবেশ নয়, এখানে ওয়েদার মানে আমাদের জীবন পরিস্থিতি। আমাদের জীবনে যখন সবসময় ভালো পরিস্থিতি আসে না, অনেক সময় খারাপ পরিস্থিতি আসে, এবং ভালো খারাপ এই উভয় পরিস্থিতি নিয়েই আমাদের জীবন, এটাই কিন্তু বান তার প্রথম রিপ্লাইয়ের মধ্যে আসলে বোঝাতে চাইল। ওকে, এবারে আমরা চলে যাব পরের লাইনে। দেখো নেক্সট লাইনটা কি আছে? অ্যান্ড আই থিঙ্ক ইট নো ডিসগ্রেস। এখানে আই বলতে কে? অবশ্যই বান, তার মানে স্কুরেল, মানে পুরোটাই কিন্তু এই পাহাড়ের এই যে বিদ্রুপ, তার উত্তরে বান রিপ্লাই দিচ্ছে। তাহলে অ্যান্ড আই থিঙ্ক, এখানে আই রেফার্স টু দ্য স্কুরেল। সে বলছে যে আমার মনে হয় ইট নো ডিসগ্রেস টু অকুপাই মাই প্লেস। অর্থাৎ সে বলছে আমি মনে করি যে এর মধ্যে কোনো লজ্জা বলে কিছু নেই। ইট নো ডিসগ্রেস, ডিসগ্রেস মানে লজ্জাকর, অপমানকর। কোন ব্যাপারে সে নিজে লজ্জা ফিল করে না? টু অকুপাই মাই প্লেস। মাই প্লেস বলতে স্কুরেল বলছে আমার প্লেস। তাহলে একটা স্কুরেল এই বিরাট বড় পৃথিবীতে খুব ছোট্ট একটু জায়গা জুড়ে থাকে, এই জায়গা জুড়ে থাকা ইংরাজিটা হচ্ছে অকুপাই। তাহলে স্কুরেলটা বলছে আমি মনে করি যে আমি যে এই ছোট্ট একটু জায়গা জুড়ে রয়েছি এই পৃথিবীতে, তার জন্য আমি কিন্তু একেবারেই কোনো লজ্জা বা ডিসগ্রেস ফিল করি না। ইফ I am not so large as you, you are not so small as I. তোমাকে মনে রাখতে হবে পাহাড়, যে যদি আমি তোমার মতন এত বড় না হই, তুমিও কিন্তু আমার মতন এত ছোট নও। দেখো স্মল এই শব্দটা কিন্তু কার ক্ষেত্রে প্রযোজ্য? অবশ্যই কাঠবিড়ালির ক্ষেত্রে প্রযোজ্য, স্কুরেলের ক্ষেত্রে প্রযোজ্য। কিন্তু স্কুরেল কিন্তু তার জীবন বোধের পরিচয়ের সাহায্যে সে কিন্তু তার এই স্মলনেসটাকে, তার এই ছোটত্বটাকে একেবারেই নেগেটিভলি নিচ্ছে না। সে কিন্তু কোনো রকম কোনো ইনফেরিয়রিটি কমপ্লেক্স বা হীনমন্যতায় ভুগছে না, সে তার ছোট হওয়াটাকেও পজিটিভলি নিচ্ছে। তাই সে বলছে আমি যদি তোমার মতন এত বড় না হই, পাশাপাশি তোমাকেও মনে রাখতে হবে তুমিও কিন্তু আমার মতন এতটা ছোট নও। ওকে, অ্যান্ড আর কি নাও? অ্যান্ড নট হাফ সো স্প্রাই, এবং হাফ সো স্প্রাই, তুমি আমার মতন অর্ধেকও ছটফটে কিন্তু তুমি নাও। স্প্রাই কথাটার অর্থ হচ্ছে এখানে প্রাণবন্ত বা ছটফটে। আমি যতটা ছটফটে তুমি কিন্তু অতটা ছটফটে একেবারেই নাও। ওকে, এবার দেখো কি বলছে, আই উইল নট ডিনাই
ইউ মেক আ ভেরি প্রিটি স্কুইরেল ট্র্যাক। অর্থাৎ আমি ডিনাই করব না, ডিনাই করা মানে অস্বীকার করা, আমি অকৃতজ্ঞের মতন, আনগ্রেটফুলের মতন মানে অস্বীকার ডেফিনেটলি করব না। কি করব না? দ্যাট ইউ মেক এ ভেরি প্রেটি স্কুইরেল ট্র্যাক, যে তুমি আমার জন্য খুব সুন্দর, প্রেটি মানে সুন্দর, স্কুইরেল ট্র্যাক অর্থাৎ স্কুইরেলের যাওয়ার যে রাস্তা তাকে বলা হয় স্কুইরেল ট্র্যাক। যে তুমি আছো বলে আমি তোমার গায়ের উপর দিয়ে, বিভিন্ন গাছের উপর দিয়ে বা পাথরের উপর দিয়ে কিন্তু আমি চলি, এবং সেই পথটা আমার খুব সুন্দরভাবে তুমি তৈরি করে দাও, এটা আমি অস্বীকার করব না। বাট তোমাকে মনে রাখতে হবে ট্যালেন্টস ডিফার। ট্যালেন্টস ডিফার মানে আমরা যেটা করতে পারি, যেটা আমাদের এবিলিটি, সেটাই তো আমাদের ট্যালেন্ট। তো ট্যালেন্ট কিন্তু ডিফার, ব্যক্তি টু ব্যক্তি, বিষয় টু বিষয়, বস্তু টু বস্তু, আমাদের এবিলিটি কিন্তু ভ্যারি করে। ট্যালেন্টস ডিফার বিকজ অল ইজ ওয়েল। তুমিও এই পৃথিবীতে খুব ভালো, তোমারও কিছু এবিলিটি রয়েছে, আবার আমারও কিছু রয়েছে, আমরা প্রত্যেকেই ওয়েল। অর্থাৎ এই অল বলতে আসলে এই যে অল থিংস অফ, মানে অল থিংস অ্যান্ড ওয়েদার, যেটা আমরা আগে পড়েছি, অল শর্টস অফ থিংস অ্যান্ড ওয়েদার, এটাকেই এখানে অল বলে অভিহিত করা হচ্ছে। অল ইজ ওয়েল, সমস্ত কিছু ভালো, অ্যান্ড ওয়াইজলি পুট, এবং এই এভরিথিং এই পৃথিবীতে অত্যন্ত ওয়াইজলি মানে বিচক্ষণতার সাথে, বুদ্ধিমত্তার সাথে পুট করা হয়েছে, অর্থাৎ স্থাপন করা হয়েছে বাই আওয়ার ক্রিয়েটার অর গড। তাহলে এই যে লাইনটা, ইট ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বিকজ ওই যে বললাম মরাল যে লেসনটা আমরা পাবো এই কবিতাটা পড়ে, সেটা কিন্তু আসলে এইটা, যে আমাদের ট্যালেন্টস ডিফার করে সবসময়। আমরা ছোট হই, বড় হই, ধনী হই, দরিদ্র হই, যে প্রত্যেকটা বস্তু বা প্রত্যেকটা প্রাণী, তাদের নিজস্ব কিছু পারপাস আছে টু স্টে, টু এক্সিস্ট ইন দিস আর্থ। ওকে, ফাইন। এবার এই যে বক্তব্যটা, যে ট্যালেন্ট ডিফার করে, সমস্ত কিছু ওয়েল এবং ওয়াইজলি পুট এই পৃথিবীতে, এইটা স্কুইরেলটা সাবস্ট্যান্সিয়েট করছে কিভাবে, প্রমাণ করছে কিভাবে? এই দুটো লাইনের মাধ্যমে। ইফ আই ক্যানট ক্যারি ফরেস্টস অন মাই ব্যাক, শোনো পাহাড়, যদি আমি তোমার মতন পিঠে করে এই বিশাল আয়তনের ফরেস্ট আমি বহন করতে পারি না, এটা ঠিক, কিন্তু নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট, তোমাকেও মনে রাখতে হবে, তুমি কিন্তু আমার মতন একটা বাদাম ভেঙে খাওয়ার এবিলিটিও তোমার নেই, ক্র্যাক এ নাট। অর্থাৎ হ্যাঁ, এটা ঠিক, তুমি বিশাল বড় পাহাড়, তুমি তোমার পিঠে করে প্রচুর জঙ্গল, প্রচুর গাছপালা বহন করো, সেই গাছে হয়তো প্রচুর বাদামও ধরে, কিন্তু সেই গাছ থেকে একটা বাদাম ভেঙে খাওয়ারও এবিলিটি বা যোগ্যতা বা ট্যালেন্ট তোমার কিন্তু নেই। নিদার ক্যান ইউ ক্র্যাক এ নাট। এই দুটো লাইনের মাধ্যমে আসলে স্কুইরেলটা প্রুভ করলো বা সাবস্ট্যান্সিয়েট করলো তার এই বক্তব্যটাকে, দ্যাট ইজ দ্য মেন মরাল লেসন অফ দিস ফেবল, দ্যাট ট্যালেন্টস ডিফার, অল ইজ ওয়েল অ্যান্ড ওয়াইজলি পুট। ওকে, তাহলে মাউন্টেনের ট্যালেন্ট কি? পিঠে করে ফরেস্টকে বহন করা, স্কুইরেলের জন্য স্কুইরেল ট্র্যাক তৈরি করা। আর আমাদের যে স্কুইরেল, সে কি করতে পারে? সে কিন্তু গাছ থেকে একটা বাদাম সুন্দরভাবে ক্র্যাক করে সেটাকে খেতে পারে। ওকে, এবং সে খুব স্প্রাই, অত্যন্ত প্রাণবন্ত, এটা হচ্ছে স্কুইরেলের ট্যালেন্ট। পাশাপাশি আমরা জানলাম মাউন্টেনের ট্যালেন্ট কি, সেটা কিন্তু স্কুইরেল নিজেই স্বীকার করলো। ওকে, দ্যাট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য অ্যাটিটিউড টু লাইফ, জীবনের প্রতি যে মনোভাব, সেই মনোভাবের ডিফারেন্স ইন বিটুইন দ্য মাউন্টেন অ্যান্ড দ্য স্কুইরেল। এবার এই কবিতার শেষে আমরা একটা ছোট্ট ছকের সাহায্যে বুঝে নেব যে এই কবিতায় স্কুইরেলকে অর্থাৎ কাঠবিড়ালিকে আমরা কতভাবে চিনছি। এসো সেই বিষয়টা আমরা দেখে নিই। দেখো, এখানে স্কুইরেল, একে আমরা প্রথমেই দুটো নামে চিনেছি। প্রথমে আমরা চিনেছি কি নামে? প্রথমে চিনেছি লিটল প্রিগ বলে। ওকে, তার কিছুক্ষণ পরে আমরা চিনলাম একে বান বলে চিনলাম। ওকে, আচ্ছা, লিটল প্রিগ এই নামে স্কুইরেলকে কে ডাকলো? অবশ্যই মাউন্টেন ডাকলো, মাউন্টেন ডাকলো। আর বান বলে কে ডাকছে? দ্য পোয়েট। এই বান বলে ডাকছে হচ্ছে পোয়েট। ওকে, কেন? কারণ এই স্কুইরেলের চেহারার যে সফটনেস, সেই সফটনেসের জন্য তাকে বান বলে ডাকা হচ্ছে। ওকে, তাহলে মাউন্টেন এই যে লিটল প্রিগ বলে ডাকছে, এই ডাকের মধ্যে কি কোনো রেসপেক্ট আছে, কোনো সম্মান আছে? একেবারেই কিন্তু নয়। এই ডাকের মধ্যে রয়েছে একরাশ বিদ্রূপ, যে বিদ্রূপ ইংরেজিটা হচ্ছে সার্কাজম। এই সার্কাজম মানে হচ্ছে আসলে বিদ্রূপ। ওকে, কিন্তু পোয়েট এই যে বান বলে ডাকছে স্কুইরেলকে, এই ডাকের মধ্যে কিন্তু কোনো বিদ্রূপ নেই। এই ডাকের মধ্যে রয়েছে একটা লাভ এবং অ্যাফেকশন, অর্থাৎ স্নেহ।
যাকে আমরা আদরও বলে থাকি। একটা ভালোবাসা বা আদর বা স্নেহ রয়েছে। কবি কিন্তু কাঠবিড়ালিটায় ছোট্ট হওয়া সত্ত্বেও তাকে যথেষ্ট স্নেহ করে তাকে বান বলে এখানে অভিহিত করেছে। ওকে, তাহলে আশা করি তোমরা এই কবিতাটা পুরোটা বুঝতে পেরেছো। কবিতার যে আন্ডারলাইন মিনিং বা অন্তর্নিহিত অর্থ তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যদি এই কবিতা নিয়ে কোনো ডাউট থাকে তোমরা কমেন্ট বক্সে জানিও, আমি চেষ্টা করব সাধ্য মতন তোমাদের উত্তর দেওয়ার। আশা করি তোমরা আজকের লার্নিং সেশনটা উপলব্ধি করতে পেরেছো। দেখা হবে পরের লার্নিং সেশনে। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো। থ্যাংক ইউ।